এই হচ্ছে ভ্যালুগুলো আমাদের। আমাকে 4টা ইয়ারের ভ্যালু দেয়া আছে, বলা হয়েছে এগুলো চেইন ইন্ডেক্স বের করার জন্য। চেইন ইন্ডেক্স বের করতে হলে আমাদের প্রথম বলেছি আমাকে বের করতে হবে লিঙ্ক রিলেটিভস প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ 85 কে 85 লিঙ্ক রিলেটিভস, লিঙ্ক LINK লিঙ্ক রিলেটিভস RELATIVS লিঙ্ক রিলেটিভস। তাহলে 85 লিঙ্ক রিলেটিভস বের করবো 84কে বেস ধরে, 86টা 87কে 85কে বেস ধরে, 87টা 86 বেস ধরে। তাহলে আমরা বের করে ফেলি, প্রথম লিঙ্ক রিলেটিভস বের করি। আমরা সেম এটা মতো করে বের করবো লিঙ্ক রিলেটিভস। তাহলে আমরা একটু একটা এক্সট্রা কলাম বের করে নিই, এর আমার সুবিধা হবে। তাহলে আমরা ওগুলো লিখবো কোথায় সেই জন্য। তাহলে এভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক একটু জায়গা ঘর বড় করে নিলে সমস্যা হবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে লিঙ্ক রিলেটিভ বের করে নেওয়া। তাহলে এটার ক্ষেত্রে 20কে 20 দিয়ে ভাগ দিলে 1ই হবে। লিঙ্ক রিলেটিভ বের করার ক্ষেত্রে খেয়াল রাখো, আমরা আবার দেখাচ্ছি এক্সেলের মধ্যে। আমাকে কিন্তু বলেছিলাম কি 85-র ক্ষেত্রে 84 দিয়ে ভাগ দিতে হবে, মাল্টিপ্লাই 100। 86-র জন্য 85 দিয়ে ভাগ দিতে হবে। যেমন এখানে দেখো 16/20 এই প্রোডাক্টের ক্ষেত্রে, কমোডিটির ক্ষেত্রে 16 হচ্ছে 85-র ভ্যালু, যদি আমি 85-র লিঙ্ক রিলিজ বের করছি, আর 20 হচ্ছে 84-র ভ্যালু। আবার যখন 86-র লিঙ্ক রিলিজ বের করছি, 28/16 86-র ভ্যালু এবং ডিভাইড বাই 85-র ভ্যালু, মাল্টিপ্লাই 100 করা হয়েছে লিঙ্ক রিলিজ বের করার জন্য। বেসিক্যালি আমরা এগুলো শিখেছিলাম, সিম্পল রিলেটিভ ইন্ডেক্স শিখেছিলাম, সেই বিষয়টাই। এটা 3টে প্রোডাক্ট হচ্ছে, 3টে আলাদা করা হয়েছে, এরপরে অ্যাভারেজ করা হয়েছে, সেটাই আমরা এখানে করব প্রথম। কিন্তু বেস ডিফারেন্ট হওয়ার কারণে আমাকে পরে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে এগুলো করে দেওয়া আছে, ফলে এগুলো আমরা নতুন করে করার কিছু নাই। এটা 20/20 100ই হবে, 20/20 ইন্টু 100, ফলে 100 হবে। এখানে আমি 100 লিখে দিচ্ছি একবারে, 100 100 100। এবং এটার ক্ষেত্রে আসবে 16 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু যে ভ্যালুটা আসে, কি ভ্যালু সব বের করে লিখবে এখানে। আবার এটার ক্ষেত্রে আসবে 87টার ক্ষেত্রে 86টা বের করতে হবে, 30 ডিভাইডেড বাই 28 ইকুয়াল সাইন যে ভ্যালুটা আমাদের আসে। এইভাবে আমরা যতগুলো ইয়ার থাকবে প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের ডাটাকে বেস ধরে লিঙ্ক লিস্ট বের করে নিব। তাহলে আমি পরেরটা বের করি, এটা ক্ষেত্রে কত হবে, 30 ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু ভ্যালু একটা আসবে। অবশ্যই আমরা 100 মাল্টিপ্লাই করে নেব, আগে 100 মাল্টিপ্লাই করে ভ্যালুটা বের করবো। 100 লিখে দিই, 100 লেখা হয় নাই 100 গুলো, কারণ লিঙ্ক লিস্ট বের করার ক্ষেত্রে আগে ভাগ দিয়ে তারপর মাল্টিপ্লাই করবো 100। প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা। আমি একটু ডিফাইন করে দেই। এটা হচ্ছে 84-র এরিয়া, এটা হচ্ছে 85-র এরিয়া, এটা 86-র এরিয়া, এবং এটা হবে 87-র এরিয়া। তাহলে 85-র ক্ষেত্রে আমাদের ভ্যালু কত সেটা পরে বের করছি। আমরা আগে আমাদের ডেটাগুলোকে দেখাই, মাল্টিপ্লাই 100। একইভাবে এটার ক্ষেত্রে 25 ডিভাইডেড বাই 20 মাল্টিপ্লাই 100। এভাবে আমরা প্রত্যেকটা লিঙ্ক রিলেটিভস বের করে নিলাম। এবার এগুলোকে অ্যাভারেজ করে নিব, অ্যাভারেজ লিঙ্ক রিলেটিভস করবো। অ্যাভারেজ তাহলে টোটাল করতে পারি, প্রথম টোটাল করে অ্যাভারেজ করা যায়, টোটাল করা যায়, অ্যাভারেজ করা যায়। অ্যাভারেজ লিঙ্ক রিলেটিভস, তাহলে বিষয়টা সেম আসবে। অ্যাভারেজটা তো বড় হয়ে গেল। তাহলে আমরা
এটার ক্ষেত্রে টোটাল হচ্ছে 300, তিনটা আইটেম অ্যাভারেজ করে 3 দিয়ে ভাগ 100 হবে। আর এটার ক্ষেত্রে টোটাল কত বের করে নিয়ে আমরা বের করলে বুঝতে পারবো কত হবে। আর এটার ক্ষেত্রে ইন্টু 100। এবার আমাকে একটু কেউ বলো তো পরেরটা কি হবে, ব্ল্যাঙ্ক জায়গায় রেখেছি সেখানে কি হবে। কত হবে? 24 ডিভাইডেড বাই ভুল লিখেছি, 86 এরিয়া। 86 এরিয়া হবে 28 ডিভাইডেড বাই 16। এখানে এসে আসবে 30 ডিভাইডেড বাই 28 ব্র্যাকেট ক্লোজ 100 ইকুয়াল সাইন, সামনে একটা ব্র্যাকেট আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 27-এর জন্য তাহলে এখন আমাদের পরেরটা হচ্ছে 86 বি প্রোডাক্টের জন্য। তাহলে আসছে 24 ডিভাইডেড বাই 30 ইন্টু 100 ইকুয়াল সাইন। এবং এটার ক্ষেত্রে 86 ক্ষেত্রে লিঙ্ক লিস্ট কি আসবে? 30 ডিভাইডেড বাই 25 ইন্টু 100। এগুলো এই পর্যন্ত আমাদের স্লাইডে করে দেওয়া আছে। ভ্যালু আমাদের করতে হবে এটা, এটা আমি এক্সট্রা দিয়েছি যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে এটার ক্ষেত্রে হবে 22 ডিভাইডেড বাই কত আসবে? 24 ইন্টু 100। পরেরটার ক্ষেত্রে 27 ডিভাইডেড বাই 30 ইন্টু 100। আমরা প্রত্যেকটার লিঙ্ক লিস্ট বের করে নিলাম। এখন আমরা ভ্যালুগুলো যোগ করে জাস্ট বসিয়ে দিয়ে অ্যাভারেজটা বের করে ফেলবো প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর চেইন ইন্ডেক্স করবো। তাহলে ভ্যালুগুলো কত আসে আমি এখান থেকে, আমার যেহেতু কেউ তোমরা বলছো না আমি এখান থেকে হেল্প নেই। প্রথমটার ক্ষেত্রে আসছে 80, 120, 125। এটা হচ্ছে 80, পরেরটা হচ্ছে 120, পরেরটা হচ্ছে 125 মনে হয় বললাম। দেখি আবার এরপরটা। আর 25 ক্ষেত্রে এসছে কত? 175, 80, 120, 175, 175, 175। এরপরটা হচ্ছে 80, এরপরটা হচ্ছে 120। দুটো 120 হয়ে গেল, দুটো 80 হয়ে গেল। যাই হোক, যেভাবে আসছে 120 হয় কিন্তু দেখি এটা ভাগ করলে 5 5 25, 5 6 30, 5 20 100, তাহলে 120 120 ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আসছে কত আমাদের? এটা দেওয়া নাই, বের করতে হবে আমাদেরকে। বের করতে আমাকে এখানে নাই দেওয়া, পরে ক্যালকুলেট ইউজ করি আমি একটু। ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর 30 ডিভাইডেড বাই 28 মাল্টিপ্লাই 100। 2 ডিজিট নেব, 107
এগুলো সবগুলো ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশন আসলো কেন? সেগুলো বানিয়ে দেওয়া হয়েছে, এটা আমি বানিয়েছি সে কারণে, ওগুলো বইয়ে দেওয়া ছিল। তারপর চেক করে দেখবো 107.14, আমি 107 লিখি এখানে আমাদের অঙ্ক কষ্ট কমানোর জন্য। 107 পরেরটার ক্ষেত্রে ক্যালকুলেটর চেক করে 28 ভাগ 16, সবগুলো একদম মেপে মেপে বানানো, ফ্র্যাকশন না হয় মেপে 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 দিয়েছে তারা। আচ্ছা আরেকটা দেখি, 80 16 একটু আসে, বোঝা যাচ্ছে এইটি। আমাদের এটা দেখি, এটা ছিল নেক্সট ছিল 22 ডিভাইডেড বাই 24 ইন্টু 100, 91.67, তাহলে 91.67, এবং লাস্টেরটা হচ্ছে 27 30, 27 ডিভাইডেড বাই 30, তাহলে হচ্ছে 90, 100 মাল্টিপ্লাই করলে 90 হবে। এটা হচ্ছে 90, এটাই ঠিক মতো এসছে, আরগুলো ফ্র্যাকশন চলে। আচ্ছা যাও, তাহলে এখন আমরা টোটাল করবো। টোটাল এটা টোটাল কত আসছে, তিনটা যোগ করলে হচ্ছে 200, 325, 325, এবং এবং এটার ক্ষেত্রে যোগ করলে আসছে আমাদের এটা 300, 200, 375, 375, আর এটার ক্ষেত্রে আসছে কত আমাদের 9 9 18, 180, তাহলে 280, 287, 288, 288.67। ঠিক আছে, এখন আমরা অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ 3 দিয়ে ভাগ দেবার কিছুই না, যেহেতু প্রত্যেক 3টা করে আইটেম আছে, তাহলে আমরা প্রত্যেকটা লিঙ্ক রিলেটিভসটা পেয়ে গেলাম, অ্যাভারেজ লিঙ্ক রিলেটিভস পেয়ে গেলাম। আমাদের চেইন ইন্ডেক্স করার ক্ষেত্রে স্টেপ ছিল দুটো। প্রথম হচ্ছে অ্যাভারেজ লিঙ্ক রিলেটিভস বের করা, যেটা আমরা বের করলাম। এখন দুটো স্টেপ কোথায় পেয়েছি আমি লিখে দেওয়া ছিল সেখানে। আমাদের স্লাইডে বলা ছিল যে চেইন ইন্ডেক্স বের করার দুটো স্টেপ। এই হচ্ছে স্টেপ 1, ক্যালকুলেট লিঙ্ক রিলেটিভস ফর ইচ পিরিয়ড বাই ডিভাইডিং দ্য ভ্যালু অফ দ্য পিরিয়ড উইথ দ্য ভ্যালু অফ দ্য প্রিসিডিং পিরিয়ড, যেটা করলাম আমরা এখন, অ্যান্ড দেন মাল্টিপ্লাই বাই 100। এরপর সেকেন্ড কাজটা ছিল চেইন ইন্ডেক্স তৈরি করা, সেটা চেইন করা, এই লিঙ্ক রিলেটিভস গুলো চেইন করা ইউজিং দিস ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল আমাদের? ফর্মুলাটা হচ্ছে আমার চেইন ইন্ডেক্সটা হবে, চেইন ইন্ডেক্স বের করার সময় আমাদেরকে আমি বের করবো চেইন ইন্ডেক্স এই পিরিয়ডের। ছোট করবো কিভাবে, লেখা ছোট করি। হ্যাঁ, আমি বের করবো চেইন ইন্ডেক্স বের করবো 85 পিরিয়ডের। তাহলে 85 চেইন ইন্ডেক্স বের করার জন্য আমাকে ইউজ করতে হবে 85 পিরিয়ডের লিঙ্ক রিলেটিভস, অর্থাৎ 108.33 মাল্টিপ্লাই এর আগের পিরিয়ডের চেইন ইন্ডেক্স। আগের পিরিয়ড হচ্ছে বেস পিরিয়ড 84, তার চেইন ইন্ডেক্স 100 হবে, তাহলে আমরা 100 লিখবো, এবং ডিভাইড করব এই টোটালটাকে ফর্মুলার 100 দিয়ে, ডিভাইড বাই ফর্মুলার 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফার্স্ট বেস পিরিয়ডের ইন্ডেক্স হচ্ছে 100, এবং আমরা এটা বের করবো কিভাবে বললাম, এই যে পিরিয়ডের বের করছি চেঞ্জ করতেছি ওই পিরিয়ডের লিঙ্ক রিলেটিভস নিব, এটা তার সঙ্গে মাল্টিপ্লাই করব আগের পিরিয়ডের চেইন ইন্ডেক্স, এবং এই টোটালকে ভাগ দিব আমি 100 দিয়ে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের কি আসছে এখানে? প্রথমের ক্ষেত্রে আসছে সেম, যেহেতু 100 ছিল আগেরটা, সেম আসছে, চেইন ইন্ডেক্স আর লিঙ্ক রিলেটিভ সেম আসছে। পরেরটা ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, এটা ক্ষেত্রে তাহলে কি হবে?
এটার ক্ষেত্রে হবে, তাহলে এই আমি বের করছি এখন কোন সালের, 86 সালে। তো 86 সালে লিঙ্ক রিলেটিভস 125, 125.00 মাল্টিপ্লাই এর আগের 85 চেইন ইন্ডেক্স 108.33 ডিভাইডেড বাই ফর্মুলার 100। তাহলে এটার 85 চেইন ইন্ডেক্সের ভ্যালু আসলো কত? 135.42। এখন 87টা বের করবো। এবার কি করবো বলো একজন শুনি, একজন বলো কি লিখবো? নাহলে বুঝবো সবাই ঘুমিয়ে আছো। 46 জন প্রেজেন্ট, একজন বলো 87 চেইন ইন্ডেক্স কিভাবে বের করবো আমরা? 1987 এর অ্যাভারেজ লিঙ্ক রিলেটিভ ইনটু 1986 এর চেইন ইন্ডেক্স গুণ করব, তারপর ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সবগুলো চেইন ইন্ডেক্স বের করে ফেললাম। এই হচ্ছে কেউ চেইন ইন্ডেক্স বের করতে হয়। এখন এই চেইন ইন্ডেক্স বের করার ক্ষেত্রে একাধিক প্রোডাক্ট যদি হয়, এখন দেখো এখন বলবো কি 84 সালের বেস ধরলে 87 ইন্ডেক্স হচ্ছে 130.30। আমরা কিন্তু 87 ইন্ডেক্স আগে বের করি নাই, করেছিলাম যে আমরা 86 কে বেস দিয়ে 87 ইন্ডেক্স বলেছিলাম কত? 96.22। 86 কে বেস করলে 87 ইন্ডেক্স 96.22। আবার 85 কে বেস করলে 86 ইন্ডেক্স 125.00। আমরা বলতে পারছিলাম না 84 করসপন্ডেন্সে এগুলোর ভ্যালু কত। চেইন করার পর বলতে পারছি 84 করসপন্ডেন্সে 87 ভ্যালু হচ্ছে 130.33, 84 করসপন্ডেন্সে 86 ভ্যালু হচ্ছে 135.42, 84 করসপন্ডেন্সে 85 ইন্ডেক্স হচ্ছে 108.33। আমরা চেইন করতে পারলাম। এই চেইন ইন্ডেক্সটা সিস্টেম যেভাবে করলাম, যদি একাধিক প্রোডাক্ট না সিঙ্গেল প্রোডাক্ট হতো, তার চেইন ইন্ডেক্স বের করা ডিরেক্টলি বের করা ইন্ডেক্স নাম্বার 84 কে বেস ধরে একই আসতো। চেঞ্জ হওয়ার কারণে এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন একই আসবে না। তো এভাবে হচ্ছে আমরা কিভাবে চেইন ইন্ডেক্স বের করবো যদি আমাদেরকে একাধিক ডাটা দেওয়া থাকে। আশা করি চেইন ইন্ডেক্সটা বোঝা গেছে। কোনো প্রশ্ন আছে চেইন ইন্ডেক্স নিয়ে? কিভাবে চেইন ইন্ডেক্স বের করতে হয়? প্রশ্ন যখন নাই, আমরা নেক্সটে যাচ্ছি। আমরা বেস শিফটিং করেছি ক্লাসে, আমরা মার্জিংও করেছি ক্লাসে, ডিফ্লেটিংটা এটা শুরু করেছিলাম, এটা আমরা একটু দেখে যাব। যদিও এটা আমাদের বেসিক্যালি ওই ইন্ডেক্স নাম্বার একটা ইউজের বলেছিলাম যে ডিফ্লেট করা যায় ইনফ্লেট প্রাইসকে, সেটা আমরা এখানে এক্সাম্পল দেখব। যেমন ডিফ্লেটিং এর প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ ডিফ্লেট করার জন্য আমাকে জানতে হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কত। ডিফ্লেটিং কি বলেছিলাম নিশ্চয়ই ক্লাসে মনে আছে। মনে করো আমাকে স্যালারি দেওয়া হচ্ছিল 15 সালে, 2015 সালে আমার স্যালারি ছিল লেটস সে 50,000 গ্রস পে। এখন 2015 হয়ে গেল 15 সালে, এখন 2025 সালে আমাকে স্যালারি বলা হলো 1 লক্ষ। তাহলে অ্যাকচুয়ালি আমার স্যালারি কতটুকু বেড়েছে? যেহেতু 25 থেকে 15 প্রাইস সেম না, বাজারে জিনিসটা চেঞ্জ হয়েছে, ফলে আমাকে এটা বের করার জন্য ডিফ্লেটিং করতে হয়। ডিফ্লেটিং করে কি দিয়ে? আমরা বলেছিলাম গত ক্লাসে, যদি আমার এটা ইন্ডেক্স নাম্বার এ সময় লেটস সে এটা ইন্ডেক্স নাম্বার ছিল সে সময় 100, তাহলে এবং সে 100 কে বেস ধরে প্রোডাক্টের দাম বেড়ে কমে 100, 2025 ইন্ডেক্স নাম্বার ছিল 169, এটা বলেছিলাম গত ক্লাসে আমি। তাহলে আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালু হবে 25 সালের কত ভ্যালু হবে? আমরা ওই 1 লক্ষকে 1.79 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে আমাদের 25 সালের আসলে স্যালারি কতটুকু 15 সালের তুলনা করলে। এটাকে বলছি আমরা ডিফ্লেট করা। এখন এই যে 1.79 দিয়ে ভাগ দিলাম, এটা কোত্থেকে পেলাম? এটাকে বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ প্রাইস কি হারে বেড়েছে সেটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে বের করে নিই। এখন আমরা শিখবো, প্রথম আগে এই ডিফ্লেটিং করার আগে শিখবো কিভাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করতে হয়। আমি একটু করে বলেছিলাম কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর কিছুই না, এটা হচ্ছে এ ওয়েটেড এগ্রিগেট। পরীক্ষা প্রায় আসছে, কিন্তু এটা মনোযোগ দিয়ে শোনো। A weighted aggregate price index used to reflect the overall change in the cost of goods and services purchased by a typical consumer.
তাহলে একটা কনজিউমার যে প্রোডাক্ট গুলো পারচেস করে তার প্রাইসের এগ্রিগেট পরিবর্তনটাকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা শো করে থাকি। কোথাও কোথাও ব্যবহারে যে লিখে দেওয়া আছে এগুলো আমরা আলাপ করেছি, নিজে পড়ে নিও বাকিগুলো। আমরা কিভাবে বের করবো কনজিউমার প্রাইস ইন্ডেক্স? আমাদেরকে এই জাতীয় এ বি সি ডি এফ, এখানে এফ 3 4 6টা প্রোডাক্টের নাম দেওয়া আছে। এরকম আমাদের 6টা প্রোডাক্ট ঠিক করতে হবে, 4টা প্রোডাক্ট ঠিক করতে হবে। এটা মূলত আমাদের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে তাদের কাজ। তারা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে সিটি বডির সঙ্গে ঠিক করে দেয় কোন 6টা প্রোডাক্টকে আমরা কমন ধরবো সবার জন্য। এটা হচ্ছে প্রথম কাজ। এবং পরবর্তী ফলে আমাদের স্টেপগুলো আমরা দেখি। প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করার ক্ষেত্রে ডিসিশন অফ দ্য ক্লাস অফ পিপল ফর হুম দ্য ইন্ডেক্স ইজ মিন্ট। ইন্ডেক্সটা করা হচ্ছে কাদের জন্য? এটা কি ধনীদের জন্য করা হচ্ছে, না মিডল ক্লাসের জন্য করা হচ্ছে, না লোয়ার ক্লাসের জন্য করা হচ্ছে? কারণ ক্লাসের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস গুলো এবং প্রোডাক্টের কোয়ান্টিটি গুলো, প্রোডাক্ট গুলো কি কি প্রোডাক্ট গুলো নিবো সেগুলো চেঞ্জ হয়ে যায়। আবার হতে পারে যে ধনী গরিব না, আমরা ঢাকা চট্টগ্রাম এলাকায় বেস করতে চাচ্ছি, তাহলে কোন এলাকার জন্য করছি ইন্ডেক্স করছি সেটা আমাকে ঠিক করতে হবে। কারণ আমি যদি চিটাগং এলাকার করি তখন সেই এলাকার লোকেরা কি কনজিউম করে, সেখানে প্রাইস গুলো কি সেগুলো দেখতে হবে। ঢাকা হলে ঢাকা এলাকার লোকের জন্য দেখতে হবে। সেই জন্য আমাকে ফার্স্ট কাজ হচ্ছে ঠিক করা কাদের জন্য ইন্ডেক্স নাম্বারটা করা হচ্ছে। সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটা টিপিক্যাল ফ্যামিলি নিব, যেটা বলেছিলাম ক্লাসে যে নর্মালি 4 সদস্য সংখ্যা ফ্যামিলি একটা নিব। সেখান থেকে কিছু তাদের মান্থলি বলো, ইয়ারলি বলো বা ডেইলি বলো, বাজেটটাকে ইনকোয়ারি করব। মানে কি বাজেট ইনকোয়ারি করে? মানে কি তারা কি কি প্রোডাক্ট গুলো কনজিউম করে এবং কতটুকু কনজিউম করে এগুলো বের করে নিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি প্রোডাক্ট কনজিউম করে। এই যেখানে এক্সাম্পল দিলাম এ বি সি ডি এফ দেওয়া আছে, তাহলে এটা একটা এক্সাম্পল। তুমি যদি বের করো যে চিটাগংয়ের লোকেরা অন এভারেজ একটা 4 সদস্য ফ্যামিলি কি কি কনজিউম করে, তার মধ্যে আমি 5টা মূল প্রোডাক্ট গুলো সবাই যে 5টা কমন প্রোডাক্ট নিব। তাহলে ফার্স্ট প্রোডাক্ট কি, সেকেন্ড প্রোডাক্ট কি, থার্ড প্রোডাক্ট কি, ফোর্থ প্রোডাক্ট কি, ফিফথ প্রোডাক্ট কি, এভাবে 5টা ঠিক করতে হবে। এটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ প্রোডাক্ট। নেক্সট, এই প্রোডাক্ট গুলো সে কতটুকু কনজিউম করে। মনে করি আমি একটা প্রোডাক্ট নিলাম রাইস, তো রাইস কত কনজিউম করে? দেখা গেলো কোন ফ্যামিলি কনজিউম করে 40 কেজি, কোন ফ্যামিলি কনজিউম করে 20 কেজি, কোন ফ্যামিলি কনজিউম করে 10 কেজি। তাহলে কোনটা আমি নিব? যেহেতু আমাকে বলা হয়েছে আমি একটা টিপিক্যাল কনজিউমার ফ্যামিলি নিব, সেক্ষেত্রে আমি কি করবো কি এগুলোকে অ্যাভারেজ করে একটা নিব, ভ্যালু নিব। তাহলে কোয়ান্টিটি মনে করে অনেকে অনেক রকম কম বেশি হতে পারে, সেগুলোকে আমরা অ্যাভারেজ করে একটা অ্যাভারেজ কোয়ান্টিটি নিব। তাহলে এটা হবে আমার ওয়েট, প্রাইস তো আমরা মার্কেট থেকে চয়েস করে নিব। থার্ড হচ্ছে অবটেন প্রাইস কোটেশন। এবার প্রাইসটা ঠিক করব। তাহলে প্রথম ঠিক করলাম কাদের জন্য করব, তারপর ঠিক করলাম কি কি প্রোডাক্ট গুলো আমরা নিব তাদের বেসিসে, এবং ওই প্রোডাক্ট গুলোতে তাদের কনজাম্পশনটা কতটুকু বের করলাম তাদের অ্যাভারেজ কনজাম্পশন থেকে। নেক্সট কাজ হচ্ছে এই প্রোডাক্ট গুলোর প্রাইস মার্কেট থেকে সংগ্রহ করা। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি প্রাইস নিবা? প্রোডাক্টের এমআরপি নিবা, না যেই দামে সেল হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস ওই দামটা নিবা? রিটেল প্রাইস নিবা, না হোলসেল প্রাইস নিবা? ফলে স্বাভাবিকভাবে আমাদের রুলস হচ্ছে এখানে আমরা রিটেল প্রাইস নিব, এবং যেহেতু সকল রিটেলে সমান দামে সেল নাও করতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ রিটেল প্রাইসটা নিব। এই হচ্ছে আমাদের রুলস প্রাইস নেওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা যে 5টা প্রোডাক্ট সিলেক্ট করলাম স্টেজ 2-তে, সেই 5টা প্রোডাক্ট প্রত্যেকটা মার্কেটের দাম কত সেটা আমরা ঠিক করবো রিটেল প্রাইসের অ্যাভারেজ থেকে। এবার আমরা আমাদের সিম্পল যে ফর্মুলা শিখেছিলাম লেসপেয়ারের ফর্মুলা, দেখো সেই লেসপেয়ারের ফর্মুলা ইউজ করে আমরা আমাদের প্রাইস ইন্ডেক্স বের করে নিব। এটা কি বলা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। দেখো লেসপেয়ার ফর্মুলা দেওয়া আছে, উপরে দেওয়া আছে সামেশন P1Q0, নিচে সামেশন P0Q0, বেসিক্যালি লেসপেয়ার ফর্মুলা। তাহলে কনজিউমার সিপিআই তাহলে বের করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, বাট ফর্মুলাটা হচ্ছে লেসপেয়ারের ফর্মুলা, আমরা সিপিআই নাম দিয়ে ইউজ করছি এখানে। তাহলে আমাদের যদি এই ডাটাগুলো দেওয়া থাকে, এবিসিডির কমোডিটি গুলো দেওয়া, কনজাম্পশন গুলো দেওয়া আছে, সেটা হচ্ছে আমার ওয়েট, এবং প্রাইস গুলো আমরা বের নিয়েছি মার্কেট থেকে বের করেছি। প্রাইস গুলো কারেন্ট পিরিয়ড প্রাইস, বেস পিরিয়ড প্রাইস দুটোই দেওয়া আছে। এখন আমাদের সিপিআই বের করতে হলে আমরা চিন্তা করবো কি কি টোটাল লাগবে। যেহেতু লেসপেয়ার ফর্মুলার মতো সিপিআই, তাহলে আমার P1Q0 ডাটা লাগবে, আবার P0Q0 ডাটা লাগবে। তাহলে আমার P1Q0, P0Q0 এই দুটো ভ্যালু বের করেছি এখান থেকে। এবার ভাগ করে দিয়ে রেশিও করার পর 100 মাল্টিপ্লাই করার পর আমি পেয়ে গেলাম 10 থেকে 2000কে বেস ধরে 10-এর যদি ইন্ডেক্স বের করি কনজিউমার সিপিআই, সেটা হচ্ছে 118.77। তখন আমি 2020 10-এর কোনো ভ্যালুকে
যদি আমি কম্পেয়ার করতে চাই 2000 সালের সঙ্গে, সেটাকে আমি ওই 1.8877 দিয়ে ভাগ দিলেই করসপন্ডিং ভ্যালু চলে আসবে। এটাই হচ্ছে সিপিআই ইউজটা, কেন ইউজ করে থাকে। তাহলে এই সিপিআই ইউজ করা ডিফ্লেক্ট করে দেখি, এখানে যে এক্সাম্পল দিয়েছিলাম সেটাই দেওয়া আছে। সাপোজ এ পার্সন ওয়াজ আর্নিং 40,000 per year in September 1997 when CPI was 161.2, বেস ধরে 82-84 কি বেস ধরে সিপিআই ছিল 1997 সালে সিপিআই কত ছিল? 161.2 ছিল। তাহলে তার এই যে $40,000 ইনকাম পার ইয়ার, এটা 1984-82-84 কত টাকার ইকুইভ্যালেন্ট? তাহলে হোয়াট ওয়াজ দ্য পার্সনস রিয়েল ইনকাম ইন ইটস 1982-84 ইকুইভ্যালেন্ট? তাহলে 1982-84 ইকুইভ্যালেন্ট করতে চাইলে এই $40,000 কত টাকা হবে? আমাদের কাজ হচ্ছে কি, $40,000কে ভাগ দেব আমরা আমাদের 161.2 দিয়ে, এবং যেহেতু আমরা ভাগ দেওয়ার ক্ষেত্রে আমাদের 100 তুলে ফেলতে পারি, অথবা ভাগ দিয়ে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি, দুটো একই জিনিস। তাহলে আমরা করলাম কি, অরিজিনাল যে টাকাটা ছিল 40,000, ওটাকে ওই বছরের সিপিআই দিয়ে ভাগ দিলাম, 161.2 দিয়ে ভাগ দিলে যেটা আসবে ওটা ফ্র্যাকশন আসবে, ওটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম যে আমাদের আসলে রিয়েল ইনকাম 97 সালের রিয়েল ইনকাম কম্পেয়ার টু 82-84 হচ্ছে 24,817। এইভাবে আমরা একটা কারেন্ট কোনো ইনকামকে ডিফারেন্ট করতে পারি কারেন্ট পিরিয়ডে সিপিআই দিয়ে ভাগ দিয়ে। তাহলে কিভাবে ডিফারেন্ট করা যায় বোঝা গেছে? একটা এক্সাম্পল দেয়া আছে সেম টাইপের, এটা করার প্রয়োজন মনে করছি না। এটা থেকে এখানে ইনকাম ছিল 36,500, সিপিআই হচ্ছিল 144.5 ওই একই ইয়ারের। তাহলে আমাদের রিয়েল ইনকাম কত হবে? 36,500কে ভাগ দিব কত দিয়ে? আমরা 1.445 দিয়ে ভাগ দিলে হবে, অথবা 144.5 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ওই 36,500 বর্তমান মূল্য 93 সালের মূল্য আসলে 25,260। এই ছিল আমাদের সিপিআই সম্বন্ধে ডিসকাশন। সবগুলো ফর্মুলা এখানে একবার দেওয়া আছে রিফ্রেশ করার জন্য। এর ছিল এক্সারসাইজ। বেসিক্যালি দেখো এখানে কি লেখা আছে, compute all kinds of price indexes you have learned in this class for 2012 using base period of 2002। অর্থাৎ যতগুলো প্রাইস ইন্ডেক্স আছে সেগুলো শিখেছো, সবগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে এই ডাটা দিয়ে। আমি এটাকে একটু বাইরে দিতে পারি, প্রাইস ইন্ডেক্স অ্যান্ড কোয়ান্টিটি ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্সের ক্ষেত্রে ডিএক্স না দিয়ে ডিআইসিএস দেওয়া হয়েছে মূলত প্লুরাল করার জন্য, আর কোনো কারণ নাই। প্লুরাল করলে ইআইএন ডিএক্স হয় না, তাই ডিআইসিএস ইন্ডেক্স হয়। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এন্ডিং। তবে আমরা একটা বাদ দিয়েছিলাম, সেটা আমি এখন রিসার্চ করার জন্যই ক্লাস শুরু করা, সেটা হচ্ছে এটা টেস্ট অফ অ্যাডিকুয়েসি ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের ফর্মুলার টেস্ট করা যে এগুলো আসলে যথার্থ কিনা। আমি বলেছিলাম ক্লাসে 4টা টেস্ট আছে, ইউনিট টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এবং সার্কুলার টেস্ট। আমরা একটা একটা করে আসি। ইউনিট টেস্ট, যখন একটা ইন্ডেক্স নাম্বারের ফর্মুলার কারণে, বা এভাবে বলি যে আইটেমগুলোর ইন্ডেক্স বের করছি আমরা, সেই আইটেমগুলোর ডিফারেন্সিয়েটেড স্কেলের কারণে, ওয়েটেড স্কেল, মেজারিং স্কেল এর কারণে যখন ইন্ডেক্স নাম্বার বের করতে সমস্যা হয় না, তখন সেই ফর্মুলাকে বলা হয় যে সেটা ইউনিট টেস্ট স্যাটিসফাই করেছে। কি বললাম? The formula for constructing this number should be independent of units in which or for which prices quantities are quoted. তাহলে প্রাইস দেওয়া আছে টাকায়, প্রাইস দেওয়া আছে ডলারে, আমি যেটা যোগ করতে পারবো না, তাহলে যোগ করলে সেটা ইলজিক্যাল হবে। কিংবা কোয়ান্টিটি দেওয়া আছে লিটারে, কোয়ান্টিটি দেওয়া আছে মিটারে, আমি যোগ করতে পারবো না। ফলে যে ফর্মুলা এই
লিটার বা মিটার থাকা বা ডলার বা টাকা থাকা এগুলোর কারণে এফেক্টেড হয় না, সেই ফর্মুলাগুলোকে বলা হয় যে তারা ইউনিট টেস্ট স্যাটিসফাই করেছে। তাহলে দ্য ফর্মুলা ফর কনস্ট্রাক্টিং ইউনিট নাম্বার শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইউনিটস, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা দেখি যে শুধুমাত্র সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স যেটা করেছিলাম আমরা, সবগুলো প্রাইস যোগ করে, সবগুলো প্রাইস কারেন্ট পিরিয়ড প্রাইস যোগ করে, সবগুলো বেস পিরিয়ড প্রাইসে যোগ করে ভাগ দিয়েছিলাম ওটাকে, এটা কে বলছি আমরা সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স। কিংবা আরেকভাবে বলতে পারি সবগুলো কারেন্ট পিরিয়ডের কোয়ান্টিটি যোগ করেছি, এটাকে ভাগ দিয়েছি সবগুলো বেস পিরিয়ডের কোয়ান্টিটি যোগ করে, এটাও একই জিনিস, সিম্পল এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে এই এই সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স বাদ দিয়ে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কেজিকে কেজি দিয়ে ভাগ দিয়েছি, লিটারকে লিটার দিয়ে ভাগ দিয়েছি, কিংবা এগুলোকে ভ্যালু করে ভাগ দিয়েছি, ভ্যালু করে সবগুলোই টাকা হয়ে যাচ্ছে বা ডলার হয়ে যাচ্ছে। ফলে এইটা ছাড়া বাকিগুলো কোনো সবগুলো ইউনিট টেস্ট স্যাটিসফাই করে, শুধুমাত্র সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স ইউনিট টেস্ট স্যাটিসফাই করে না। সিম্পলটা কোনটা মনে আছে নিশ্চয়ই? সিম্পল এগ্রিগেট ছিল আমাদের এটা ইন্ডেক্স, যেখানে আমরা এভাবে দেখি, যেখানে আমরা সবগুলো কোয়ান্টিটি যোগ করেছি কারেন্ট পিরিয়ডের, আর যদি সবগুলো কোয়ান্টিটি যোগ বেস পিরিয়ড কোয়ান্টিটি যোগ করে, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে একটা হচ্ছে কার, একটা হচ্ছে ট্রাক, একটা হতে পারে লিটার, একটা হতে পারে কেজি, এগুলো আমরা তৈরি করবো। ফলে এটা আমাদের ইউনিট টেস্ট স্যাটিসফাই করে না। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা কিন্তু প্রাইসকে প্রাইস দিয়ে ভাগ দিয়েছি, কোয়ান্টিটির ভাগ দিয়েছি, কিংবা এগুলোর ভ্যালু বের করে যে প্রাইসকে প্রাইস দিয়ে ভাগ দিয়েছি, অথবা আমরা করেছি কি এগুলোর ভ্যালু বের করে, মানে এখানে যেন উপরটাও ভ্যালু নিচেরটাও ভ্যালু, তাহলে এখানে প্রাইস না কোয়ান্টিটিও না, ভ্যালু চলে এসেছে, ভ্যালুকে ভ্যালু দিয়ে ভাগ দিয়েছি। বাকি সবগুলো কিন্তু ইউনিট টেস্ট স্যাটিসফাই করে, শুধুমাত্র সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স হোক প্রাইস বা কোয়ান্টিটি, এটা স্যাটিসফাই করে না ইউনিট টেস্ট। সেকেন্ড যেটা আছে, ফলে ইউনিট টেস্টের ক্ষেত্রে আমাদের জাস্ট কথায় প্রুফ করতে বলে প্রুফ করতে হবে যে শুধুমাত্র সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স ইউনিট টেস্ট স্যাটিসফাই করে না, বাকি সবগুলো স্যাটিসফাই করে। কারণ বাকি সবগুলোর ক্ষেত্রে সেম ইউনিটকে সেম ইউনিট দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ফলে ইউনিট ফ্রি হয়ে গেছে। শুধুমাত্র সিম্পল এগ্রিগেটের ক্ষেত্রে সেগুলোকে একত্রে যোগ করে তারপরে ভাগ দেওয়া হয়েছে, ফলে এটা ইউনিট টেস্ট স্যাটিসফাই করে না। গেল এটা। সেকেন্ডটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্টটা কি আমরা একটা এক্সাম্পলে দেখি, চেষ্টা করি। মনে করো আমি 1920 আগে হয়ে যায় 2020 এবং 2025, এটা কারেন্ট পিরিয়ড। 20-এর আমার প্রাইস ছিল 150, 25-এ প্রাইস হয়েছে 190। তাহলে আমার ইন্ডেক্স কত হবে? 25-এর ইন্ডেক্স 20-কে বেস ধরলে 190 ডিভাইডেড বাই 150 মাল্টিপ্লাই 100 হবে। এটা দিলাম না এখন, দিয়ে দিই মাল্টিপ্লাই 100, মাল্টিপ্লাইটা নিচের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ব্রেকেট দিতে হবে, তাহলে নিচেটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে আবার। আচ্ছা, এটা কল বের করতে হবে। তাহলে আমার কত আসলো? ইকুয়াল সাইন এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100, তাহলে 100 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 126.767, এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে, আমরা আগেরটা করেছি। এখন যদি আমি 90-কে বেস ধরি, সরি 2025-কে বেস ধরি, 2000 সালকে যদি আমি আমার কারেন্ট পিরিয়ড ধরি, তাহলে ইন্ডেক্স কত আসবে? কত ইন্ডেক্স আসবে তখন? হ্যাঁ, যেটা বের করছে ওটাই, আমি তো বের করি নেই, আমি আন্দাজ করছি বিষয়টা হবে। তাহলে 150 ডিভাইড বাই 190 ইন্টু 100, এটা মানে কত আসছে একটু দেখি। সি কন্ট্রোল বি, এটা মানে আসছে 78.94, এটাও করে দেখি।
এভাবে করলে সুবিধা হবে, এভাবে করলে পার্সেন্টেজ সমস্যা হবে। ভ্যালু ওকে, এটা 78.94 ব্লা ব্লা যা আসছে। এখন দেখো এটা কিন্তু এটারই জাস্ট রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে হচ্ছে তুমি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই, যদি আমি এটা ইউজ করি সেম এটাই আসবে ইন্টু 100। সেখানে তো ইন্টু 100 দিতে হবে, যেহেতু 100 ছিল ওখানে। এখান থেকে 100 মুছে দিই, 100 মুছে দিই। তাহলে আমি যখন দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে হচ্ছে যে যদি এটা 5 হয় এটা 1/5, এটা 5 হলে এটা 1/5। কারণ আমি 150 থেকে 190 যদি বলি ডাবল, বা এটা এইভাবে বোঝার চেষ্টা করি, যদি 300 যদি ডাবল হয়, 300 থেকে এটা অর্ধেক, তাই না? 150 থেকে 300 ডাবল, তা 300 থেকে 150 হচ্ছে অর্ধেক। তার মানে যদি আমি 120 কে বেস, 2020 কে বেস ধরি, তাহলে এটা যে ইন্ডেক্স হবে 25 কে বেস ধরলে এটা রিসিপ্রোকাল হবে। ডাবল মানে দ্বিগুণ, আর হাফ হচ্ছে অর্ধেক, 1/2। তাহলে এটাই বলতে চাচ্ছি আমি। তার মানে আমার বলতে পারবো যে ইন্ডেক্স নাম্বার যখন আমি আই T0, তো লেখা যাবে না, I0T লিখে আগে, I0T, এটা হচ্ছে বেস পিরিয়ড 0 আর কারেন্ট পিরিয়ড হচ্ছে T। আর I T0, এটা হচ্ছে যে বেস পিরিয়ড হচ্ছে T, কারেন্ট পিরিয়ড হচ্ছে 0, এই দুটো মাল্টিপ্লাই করলে 1 হবে, যেহেতু রিসিপ্রোকাল বলছি এই জন্য। রিসিপ্রোকাল কি বললাম, যদি ইন্ডেক্স নাম্বার প্রথমটা 1OT, IOT যদি হয়, ওটি যদি যদি হয় তোমার, লেটস সে ফর এক্সাম্পল 105, তাহলে ITO এটা হবে 1/105, এটা হবে। একটু আমি তাই দেখলাম এখানে, যদি 150 কে এখানে আমরা ধরেছিলাম, কত ধরেছিলাম, 190 ধরেছিলাম। যদি আমরা 150 কে বেস ধরে 190 বের করি, যেটা আসছে 190কে বেস ধরে 150 হলে জাস্ট রিসিপ্রোকাল আসছে। এটা যদি 105 হয়, 1/105 হবে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই যদি করি আমি, কত আসবে? 1 হবে না? এটা কি বলে? টাইম রিভার্সাল টেস্ট। তাহলে আমি যদি আমার ফর্মুলা সঠিক হয়, সেটা টাইম এই টেস্টটাকে স্যাটিসফাই করবে। তার মানে আমাদের যে ফর্মুলা শিখেছি আমরা নেক্সট নাম্বারে, সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে কিনা। তো আমরা একটা ফর্মুলাতে ইউজ করি, লেটস রাইট লেসপিয়ার ফর্মুলা ইউজ করি আমরা, LSPYRES। লেসপিয়ার্স এর ফর্মুলা কি ছিল মনে আছে? বলো দেখি। সামেশন তোর কোয়ান্টিটি না প্রাইসে? প্রাইসতে বলে, প্রাইসতে বলে একই কথা। আমি প্রাইস যদি স্যাটিসফাই করে, তাহলে কোয়ান্টিটি স্যাটিসফাই করবে। সামেশন PT P1 আর PT, ঠিক আছে, PT into Q0 হ্যাঁ Q0 divided by P0 Q0. সামেশন The summation P0 into Q0 P0 into Q0. তাহলে এটা হচ্ছে লেসপিয়ারের কোন টেকনিকে? আমি I0T, তাই না? সে ধরে না, ইন্ডেক্স নাম্বার 0T ধরছি না আমি, বা বর্গের P দিয়ে সুবিধা হবে, P0T ইউজ করেছি না? জি স্যার। অর্থাৎ আইডি করি, P দিলে আবার কেমন মনে হচ্ছে, হোম।
অর্থাৎ আমি এখানে 0 পিরিয়ডকে ধরেছি বেস পিরিয়ড, আর আমাদের টি কে ধরেছি কারেন্ট পিরিয়ড। এখন যদি অপোজিটটা বের করি, আই একটা কপি করি না, সুবিধা হবে। তাহলে টিও বের করি, তার মানে এখানে আমার বেস পিরিয়ড কোনটা, টি, আর কারেন্ট পিরিয়ড হচ্ছে ও বা 0। তাহলে ফর্মুলা কি আসবে? P0 into Q0 হ্যাঁ, P0 into Q0 আর ইন্টু Q0 divided by আসবে। summation. Q0 আসবে কেন? আচ্ছা, ভুলে যাচ্ছে, তাহলে আবার হিসাব করি আমরা, ওয়েটটা পরে আনি। তো মূল বিষয়টা কি হবে, কি P0 ডিভাইড বাই কি হবে, PT আসবে, তাই তো? জি স্যার। ওয়েটটা কি আসবে, লেসপের ফর্মুলা ওয়েটটা কি আসে, কারেন্ট পিরিয়ডের ওয়েট না বেস পিরিয়ডের ওয়েট? বেস। তাহলে আমরা এখানে বেস কোনটা, টি পিরিয়ড না ও পিরিয়ড? T. তাহলে কি আসবে, কিউটি আসবে। P0 QT, এটা হচ্ছে PT QT। বোঝা গেছে? এখন যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি, এটাকে এবং এটাকে মাল্টিপ্লাই করি, আমার যদি 1 আসে তাহলে বুঝবো যে এটা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে। আমরা যদি মাল্টিপ্লাই করে 1 আসবে, হ্যাঁ, আমি তো পুরো লিখতে পারি, লিখতে পারলে ভালো হতো। দেখি ইনসার্ট করে একটা লিখে কপি করতে পারবো। ইকুয়েশন উপরে লিখবো, এটা উপরে হচ্ছে সামেশন কোথায় আছে আমার, সামেশন তেমন কিছু নাই, তো এটা হলেই হবে। সামেশন হচ্ছে এখানে আছে, আবার এটা আছে, আবার সেকেন্ড টাইম সামেশন পি টি কিউ 0 divided by summation P 0 Q0। প্রথমে লিখলাম, মাল্টিপ্লাই করবে সঙ্গে কি গুণ, মাল্টিপ্লাই চিহ্ন এখানে গুণ, ট্যাক্স চলে আসলো, মাল্টিপ্লাই চিহ্ন কোথায়, এখানে অপারেটর এখান থেকে পাওয়া যাচ্ছে না, এখান থেকে গুণ চিহ্ন এখান থেকে দিই, ট্যাক্স চলে আসছে, গুণ চিহ্ন এটাকে গুণ চিহ্ন নিচ্ছে না, গুণ চিহ্ন কোথায় আছে, ওই গুণ এদিকে হবে, গুণ চিহ্ন, সরি, গুণ চিহ্ন এর সঙ্গে হচ্ছে যে আমাদের এখন মাল্টিপ্লাই করবো কোনটা, যখন আমরা টি পিরিয়ডকে বেস পিরিয়ড ধরবো, তাহলে এটা হয়ে যাবে 0 পিরিয়ড, কারেন্ট পিরিয়ড হবে 0 পিরিয়ড, এবং বেস পিরিয়ড হবে টি পিরিয়ড। তাহলে ওয়েট হবে বেস পিরিয়ডের ওয়েট, তাহলে কিউটি এটা কাটা যাচ্ছে। এখন এই সবগুলো কাটাকাটি করা যাচ্ছে, কোনোটা কোনো মিলছে না। দেখো এখানে P0 Q0 কোথাও নাই, PT QT কোথাও নেই, তাই কাটাকাটি যাচ্ছে না। তার মানে এগুলো আমি যদি একত্র করি, তাহলে আমরা 1 পাবো না, যেটা 1 হওয়া উচিত। সূত্র বলেছিল কি, এই দুটো মাল্টিপ্লাই করলে যদি 1 হয়, তখনই আমরা বলতে পারবো যে তারা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে। নট ইকুয়াল টু কোথায় পাবো, ইনসার্ট সিম্বল এখানে নেই, not equal to 1। ফলে আমরা বলতে পারছি যে লেসপিয়ারের সূত্র টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে না। তো নিতে পারছি না কেন?
আসো তাহলে আমরা প্যাশেকে দেখি, প্যাশের ক্ষেত্রে দেখি একই জিনিস। প্যাশের ক্ষেত্রে PAACHE প্যাশেস ইন্ডেক্স ক্ষেত্রে ফর্মুলা কি হবে প্রথমটায়? তাহলে আমাকে আগে বলছি টাইম রিভার্সাল টেস্টের ফর্মুলা কি? আমাকে এনশিওর করতে হবে আই ওটি ইন্টু আই টিও হতে হবে ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে বলবো আমরা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করেছে। টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করেছে। তাহলে আমাদের এখানে রেসপেক্ট দেখলাম স্যাটিসফাই করেনি, এখন প্যাশে দেখছি আমরা একই বিষয়। প্যাশের ক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে ওটির জন্য? আমরা ওয়েট দিব কারেন্ট পিরিয়ডের, ভুলে গেছো? আর এটার ক্ষেত্রে টিওর ক্ষেত্রে বেস পিরিয়ড কোনটা আমাদের? বেস হচ্ছে টি, তাহলে টি নিচে পিটি নিচে হবে, পিও উপরে হবে, এবং ওয়েট হবে কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ডটা কিউ, তাহলে কিউ এবং এটাও কিউ। তাহলে এটা হচ্ছে প্যাশের ক্ষেত্রে আমাদের আইটিও। ঠিক আছে? কারো কোনো কমপ্লেন হয়েছে? নো স্যার। তাহলে আমরা এখন যদি সেটাকে এই দুটোকে মাল্টিপ্লাই করি, তো মাল্টিপ্লাই করে কত হয় দেখি। কত? প্রথমটা হচ্ছে পিটি কিউটি, তাহলে কিউটি নিয়ে লিখে ফেলি আমরা। এত কষ্ট করে লিখলাম, বুঝলে কিভাবে? কিউটি নিচে হচ্ছে P0 কিউটি, আর এখানে হচ্ছে P0 Q0, আর এখানে হচ্ছে পিটি Q0। দেখো এখনো কিন্তু কোনোটাই কাটাকুটি করা যাচ্ছে না, তার মানে এটা নট ইকুয়াল টু 1। তার মানে আমাদের প্যাশের সূত্র কিন্তু টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে না। এবার আসো ফিশারের ফর্মুলা। ফিশার ফিশার ফিশারের ক্ষেত্রে আমাদের ওটির ফর্মুলা কি হবে? লেসপেয়ারেরটা গুণন প্যাশেরটা মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে এটা হচ্ছে লেসপেয়ারেরটা। এবার লিখতে কষ্ট হয়ে যাবে, এখান থেকে লিখি। এটাই লিখতে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি। ফিশারের ক্ষেত্রে প্রথমটা এদিকে আসলে কি হ্যাঁ, ওটি হচ্ছে কি? এটা তো হইল না, কন্ট্রোল এক্স। ফিশারের ক্ষেত্রে আমাকে আনতে হলে ইনসার্ট ইকুয়েশন স্কোয়ার রুট লাগবে আগে। স্কোয়ার রুটটা কোথায় আছে? এখানে স্কোয়ার রুট, তারপরে হচ্ছে লেসপেয়ার হচ্ছে পিটি Q0 Q0, তার পাশে হচ্ছে পিটি পিটি কিউটি P0 Q0। ঠিক আছে, লিখেছে না? ফিশারের ক্ষেত্রে ওটি হলে এটা হবে না ফর্মুলা। প্রথমটা হচ্ছে লেসপেয়ারের, পরেরটা হচ্ছে প্যাশের। ঠিক আছে? জি স্যার। আবার যখন আমি ফিশারের ক্ষেত্রে টিও করব, অর্থাৎ টি কে বেস ধরবো, তখন আমার ফর্মুলাটা আসবে কিরকম? তাহলে টি হচ্ছে আমাদের বেস, ও হচ্ছে আমাদের কারেন্ট পিরিয়ড। তাহলে পিও কারেন্ট পিরিয়ডের প্রাইস ডিভাইড বাই বেস পিরিয়ডের প্রাইস, ফিশারের অংশ। আর যেহেতু বেস পিরিয়ড হচ্ছে
টি পিরিয়ড এবং আমরা করছি ল্যাসপিয়ার অংশ পার্টটুকু, তাহলে কিউটি ডিভাইডেড বাই এটাও কিউটি হচ্ছে ওয়েট। আর প্যাশের অংশের ক্ষেত্রে আমার এখানে হচ্ছে টি, যেহেতু টি হচ্ছে আমার সরি এটা হচ্ছে জিরো, যেহেতু জিরো হচ্ছে আমাদের কারেন্ট পিরিয়ড আর টি হচ্ছে বেস, ঠিক আছে এখানে। আর এখানে আসছে আমাদের প্যাশের ক্ষেত্রে আমরা ইউজ করে ওয়েট হচ্ছে কোন পিরিয়ডের, কারেন্ট পিরিয়ডের। তাহলে কারেন্ট পিরিয়ডের কোয়ান্টিটি, কারেন্ট পিরিয়ড হচ্ছে এখানে হচ্ছে ও পিরিয়ড, তাহলে কিউ জিরো এখানে হচ্ছে কিউ জিরো। এই হচ্ছে আমাদের টিও ফিশারের ক্ষেত্রে, এটাতে যাবে সব ইয়ের আন্ডারে যাবে, কি বলে আমাদের এখানে এটা দিতে হবে, স্কোয়ার রুট দিতে হবে, স্কোয়ার রুট দেওয়া হয়নি, স্কোয়ার রুটটা আগে দিয়ে নি, স্কোয়ার রুট তার নিচে এটা আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ফিশারের ক্ষেত্রে ওটির ফর্মুলা, ইন্ডেক্স নাম্বার অফ ওটি, ফিশার ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার অফ টিও। কারণ এই দুটোকে মাল্টিপ্লাই করলে 1 হতে হবে, তাহলে বুঝবো যে ফিশারের ফর্মুলা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে। তো এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখি আমরা, একটাও কি লেখা আছে এখানে পিটি কিউটি, একটাও লেখা নাই। তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করি এখানে, প্রথম হচ্ছে এটা এইটুক কন্ট্রোল সি মাল্টিপ্লাই সাইন কোথায় ইকুয়েশন, মাল্টিপ্লাই তার এইটুক অংশ কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পুরোটা হবে আমাদের স্কোয়ার রুটের নিচে। তো স্কোয়ার রুটটা আমরা নিয়ে আসি, ও কেন কি হলো, এটা কষ্ট করে করলাম, আসছে না কেন, না হয়ে গেছে। তো এটা আবার লিখতে হচ্ছে কন্ট্রোল সি ভি মাল্টিপ্লাই সাইন কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন যদি আমরা দুটো কম্পেয়ার করে দেখি, এখন দেখো এখানে আমার পিটি কিউটি আছে, পিটি কিউটি কাটা যাচ্ছে, পি0 কিউ0 পি0 কিউ কাটা যাচ্ছে, পি0 কিউটি পি0 কিউটি কাটা যাচ্ছে, পিটি কিউ0 পিটি কিউটি কাটা যাচ্ছে। প্রত্যেকটা কাটা চলে গেলে আমার থাকবে এখানে কত 1 স্কোয়ার রুট 1, তার মানে হচ্ছে যে আমার এখানে অ্যান্সার হবে ইকুয়াল টু 1 হবে। তার মানে আমরা বলতে পারছি যে ফিশারের ফর্মুলা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে। ওকে, বোঝা গেছে? স্যার আমাদেরকে পরীক্ষায় ভাবে টেস্ট করে দেখাতে হবে যে এটা ইয়েস, যদি প্রশ্নে আসে যে প্রমাণ করো যে শুধুমাত্র ফিশারের ফর্মুলা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে, কিন্তু ল্যাসপিয়ার এবং প্যাশের ফর্মুলা স্যাটিসফাই করে না, তখন আমাদেরকে এইভাবে ফর্মুলা দিয়ে প্রমাণ করে দেখাতে হবে। প্রথম যেভাবে করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে ল্যাসপিয়ারের ক্ষেত্রে বেস 0 ধরে কারেন্ট পিরিয়ড টি ধরে, আবার বেস টি ধরে কারেন্ট পিরিয়ড 0 ধরে কি ফর্মুলা মাল্টিপ্লাই করে 1 যে হয় না, একইভাবে প্যাশের ক্ষেত্রে যে 1 যে হয় না, ফিশারের ক্ষেত্রে যে হয় দেখিয়ে তারপরে বলতে হবে যে ফিশারের ক্ষেত্রে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে। ওকে, এখন যদি পরীক্ষাতে এটা না এসে এই জাতীয় অঙ্ক আসে, এরপর অঙ্কটা করতে বলে, সেখানে তোমাকে বলে ল্যাসপিয়ারের ইন্ডেক্স বের করো, প্যাশের ইন্ডেক্স বের করো, ফিশার ইন্ডেক্স বের করো। এরপর যদি বলে প্রমাণ করো যে শুধুমাত্র ফিশারের ইন্ডেক্স টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে, ল্যাসপিয়ার প্যাশে করে না, সেক্ষেত্রে তুমি ফর্মুলা দিয়ে প্রমাণ করবে না, তুমি তখন এই ভ্যালুগুলো ইউজ করে প্রমাণ করবে। এখানে নিশ্চয়ই অঙ্ক করার পর এই জাতীয় তুমি পি0 কিউ0 পাবে, পি0 কিউ0 পি1 কিউ0 অন্য ভ্যালুগুলো পাবে, অনেকটা এটার মতো, কোথায় দেখেছি আমাদের এখানে ছিল এক সময়, এটার মতো সবগুলো ভ্যালু পাবে তুমি এরকম। ফলে এই ভ্যালুগুলো
তোমার এখানে এখানে বসিয়ে দিয়ে তখন তুমি কাটাকুটি করে বা ক্রস করে দেখাবে যে 1 হয়। আবার একইভাবে ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে প্রমাণ করবে যে 1 হচ্ছে না, এগুলো 1 হচ্ছে না। তাহলে কি বললাম, যদি অঙ্ক করতে বলে এবং অঙ্ক করার পরে কমেন্টটা থাকে যে প্রুফ করো যে লেসপিয়ারের প্যাশের ইন্ডেক্স, প্যাশের ফর্মুলা টার্ম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে না, কিন্তু ফিশারটা করে, সেক্ষেত্রে তোমাকে ডাটা দিয়ে করতে হবে। এই P0 Q0 ভ্যালুগুলো এই ডাটাগুলো দিয়ে করতে হবে, টোটালগুলো দিয়ে। আর যদি অঙ্ক করতে বলা নাই, শুধু প্রথমে বলা হয়েছে একটা থিওরির আকারে টেস্ট করো, যে বলো যে টেস্ট করো যে ল্যাসপিয়ারের ফর্মুলা, প্যাশের ফর্মুলা টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে না, কিন্তু ফিশারের ফর্মুলা করে। তো সেক্ষেত্রে তোমাকে ওই যেভাবে করলাম আমরা ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে ইউজ করে টেস্ট করে দেখাতে হবে। এবার বোঝা স্যার গেছে? স্যার বলো। শায়দ আসতেছে, আমাদের কালকে প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, আমরা তো শেষ করে দিচ্ছি এখনই। তাহলে আমরা এখন দুটো দেখতে পারলাম অন্তত কিছুটা হলে আগানো গেল। খারাপ কি, আমরা আমাদের যে 4টা টেস্ট ছিল, একটা ছিল ইউনিট টেস্ট, একটা হচ্ছে টার্ম রিভার্সাল টেস্ট, আর একটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, লাস্ট হচ্ছে সার্কুলার টেস্ট। আমরা দুটো দেখলাম, ইউনিট টেস্ট, টার্ম রিভার্সাল টেস্ট দেখলাম। আমাদের একটা বাকি আছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। সার্কুলার টেস্টটা প্রুফ করার প্রয়োজন পড়ে না, কারণ সার্কুলার টেস্টটা অনেকের মতে যারা ফিশারের ফর্মুলা অ্যাডভোকেট, তাদের মতে সার্কুলার টেস্টটা হচ্ছে টার্ম রিভার্সাল টেস্টের এক্সটেনশন। বাট অনেকে বলে যে না, এটা একটা আলাদা টেস্ট হওয়া উচিত। যা হোক, সার্কুলার টেস্টটা ফিশার স্যাটিসফাই করে না, আমি ক্লাসে বলেছিলাম। শুধুমাত্র ফিক্সড ওয়েট এগ্রিগেট ইন্ডেক্স এটা স্যাটিসফাই করে, আর সিম্পল এগ্রিগেট তাও স্যাটিসফাই করে। বাট সিম্পল এগ্রিগেটটা আমরা আগেই বাদ দিয়েছি, যেহেতু এটার মধ্যে ইউনিটগুলো পার্থক্য থাকে। আর ফিক্সড ওয়েটের ক্ষেত্রে ফিক্সড ওয়েটটা কি হবে এটা নিয়ে যেহেতু ডিবেট আছে, সে কারণে এটাও আমরা বাদ দেওয়ার কারণে ফিশারটাকে বেস্ট বলা হয়। কারণ সেক্ষেত্রে আমাকে এই জন্য সার্কুলার টেস্টটাকে এক্সপ্লেন করতে হয় শুধুমাত্র, বাট প্রুফ করার প্রয়োজন পড়ে না। প্রুফ করতে হয় শুধুমাত্র টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমরা টাইম রিভার্সাল টেস্ট অলরেডি শেষ করেছি, শুধু ফ্যাক্টর রিভার্সালটা বাকি আছে। এটা করতে আমার মনে হয় 20-10 মিনিট লাগবে। যদি আমরা করে ফেলি তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমি 10 মিনিটকে কন্টিনিউ করব। কথা বলছে না কেউ? স্যার একটু আমি আর যদি একটু একটা ফাস্ট। বুঝি নাই। স্যার আমাদের প্রেজেন্টেশনের জন্য একটু প্রিপারেশন নিতে হবে। আমি দশ স্যার মিনিট 10 মিনিট করলে শেষ হয়ে যাবে আমারটা, এটা বলতে চাচ্ছি আমি। এটা 10 মিনিটস জন্য, নাহলে আবার আগামী ক্লাসে এটা শুরু করতে হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা দিয়ে। যেহেতু আমরা অলরেডি করেছি টাইম রিভার্সাল টেস্ট, সবগুলো ডাটাগুলো এখানে আছে, ফলে ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা খুব একটা কঠিন হবে না। জাস্ট 10 মিনিটস, লেটস সি 10 মিনিটস পরে আমি ক্লোজ করে দেবো, যে হোক বা না হোক। তাহলে এই হচ্ছে আমাদের নেক্সট ফ্যাক্টর রিভার্সাল টেস্টের জন্য টাইম রিভার্সাল টেস্ট। আমি এই ডাটাগুলো এখান থেকে ইউজ করবো, সহজ হবে, কষ্ট করতে কম হবে। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, FACTR, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটা বলছে কি, তোমার প্রাইস ইন্ডেক্স যেটা হবে তার সঙ্গে যদি কোয়ান্টিটি ইন্ডেক্স মাল্টিপ্লাই করি আমরা, তাহলে দুটো মিলে অবশ্যই ভ্যালু ইন্ডেক্সের সমান হতে হবে। ভ্যালু ওটি সমান হবে। সিম্পল, এটাই হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। অর্থাৎ ফ্যাক্টরগুলো চেঞ্জ করলাম, তাতে আমার এটা ভ্যালু ইন্ডেক্সের সমান হবে। কারণ আমরা জানি প্রাইস কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে ভ্যালু হয়, তাহলে প্রাইস ইন্ডেক্স যেটা বের করবো, কোয়ান্টিটি ইন্ডেক্স যেটা বের করবো, দুটোকে মাল্টিপ্লাই করলে ভ্যালু ইন্ডেক্সের সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। প্রাইস ইন্ডেক্স মাল্টিপ্লাই ভ্যালু কোয়ান্টিটি ইন্ডেক্স ইকুয়ালস টু ভ্যালু ইন্ডেক্স। এটা শুধুমাত্র ফিশার স্যাটিসফাই করে। আমরা দেখতে পাবো সেখানে এক্সাম্পল থেকে, এখান থেকেই। আমার এখানে লেসপের যদি আমি আসি, লেসপের এটা হচ্ছে কিসে আমাদের প্রাইস ইন্ডেক্স, তাই তো? ঠিক আছে না? এটা করেছি আমরা এখানে। আর এটা হচ্ছে আমাদের ভ্যালু বের করি লেসপের ক্ষেত্রে। কোয়ান্টিটি ইন্ডেক্স কি হবে? QOT কি হবে তাহলে বলো তো একটু? লেসপের QOT কি হবে? P1 Q0 হবে ফার্স্টে। একটু জোরে বলো।
স্যার পিটি কিউ নট হবে। পিটি পিটি বলবো আগে, আগে কিউটা আগে বলো, যেহেতু কিউ নিয়ে করে কাজ করতেছ, কোয়ান্টিটি কথা বলতেছ তোমার, ঠিক আছে। কোয়ান্টিটি বলো, কিউ আহ, এটা কি হবে, পিটি হবে। জি স্যার। পিটি কেন হবে? আমি তো মনে হয় P0 হবে। তোমার এখানে তোমারটা ভুল হয়েছে, আসলে তুমি বলো কোয়ান্টিটি ইন্ডেক্সের ক্ষেত্রে আমার এখানে যে কিউ ওটি লিখেছি, বেস পিরিয়ড কোনটা, ও না টি? স্যার ও। তাহলে আমি কি বেস পিরিয়ড করে লিখি কখনো? আমি কারেন্ট পিরিয়ড করে লিখি, কারেন্ট পিরিয়ড, তাহলে কারেন্ট পিরিয়ড কোয়ান্টিটি হবে এখানে কিউটি, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, Q0। স্যার আর ওয়েট কি হবে, জিরো হবে। ওয়েট কি হবে, যেহেতু লেস পিয়ার, ওয়েট কি হবে, কারেন্ট পিরিয়ডের প্রাইসটা ওয়েট হবে, পিও, এখানে হবে পিও। বুঝতে পারছো কি বলছি? এবার ছেলেটা, ছেলে কথা বলছিল ছেলেটা। ইয়েস স্যার। তাহলে আমরা অলওয়েজ আগে এভাবে চিন্তা করে নিব, আমি কোয়ান্টিটি ইন্ডেক্স না প্রাইস ইন্ডেক্স, আর সেভাবে লিখবো। পরে ঘুরিয়ে লেখো, ঘুরিয়ে লেখো, প্রথমে লিখতে হবে। এখন এই দুটো মাল্টিপ্লাই করলে ভ্যালু ইন্ডেক্স হওয়ার কথা। এখন যদি আমি ভ্যালু ইন্ডেক্স বের করি, ওটি ভ্যালু ইন্ডেক্স কত আসবে, ও হচ্ছে কারেন্ট বেস পিরিয়ড, টি হচ্ছে কারেন্ট পিরিয়ড। ভ্যালু ইন্ডেক্স কি জানি আমরা, সামেশন কারেন্ট পিরিয়ডের ভ্যালু ডিভাইডেড বাই সামেশন বেস পিরিয়ডের ভ্যালু, তাই তো হবে। কারেন্ট পিরিয়ডের ভ্যালু কি, পিটি কিউটি, বেস পিরিয়ডের ভ্যালু P0 Q0, এটা হচ্ছে আমার ভ্যালু ইন্ডেক্স। ফ্যাক্টর রিভার্সালকে স্যাটিসফাই করতে হলে এই দুটো মাল্টিপ্লাই করে আমার এটা সমান হতে হবে। এখন এই দুটো মাল্টিপ্লাই করে এটা সমান হবে, দেখো তো মাল্টিপ্লাই করলে কি এটা আসে কিনা, কাটাকুটি করা যায়, করে এটা আসে? নো স্যার। বুঝি না, নো স্যার। আসে না। তার মানে আমার বলতে পারছি সহজেই যে ল্যাসপিয়ারের ফর্মুলা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে না। ইউটি এটা হচ্ছে পি ও, এটা হচ্ছে ও কিউ, বলে দিলাম কিউ ও, এটা হচ্ছে পি ও। মাল্টিপ্লাই করলে এটা ভ্যালু ইন্ডেক্সের সমান আসছে না। ভ্যালু ইন্ডেক্সটা কি, সামেশন 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 পি টি সামেশন কিউ টি। হচ্ছে পি
হচ্ছে 0 হচ্ছে কিউ 0। তাহলে আমরা এটা কখনই এখানে আসবে না এখান থেকে, ফলে আমরা বলবো যে লেসপিয়াস ফর্মুলা ফ্যাক্টরিয়াল টেস্ট স্যাটিসফাই করে না। একইভাবে আমরা টেস্ট করতে পারি প্যাশেরটা, টেস্ট করতে পারি ফিশারেরটা। ফিশারটা টেস্ট করলে দেখা যাবে যে স্যাটিসফাই করবে, প্যাশের স্যাটিসফাই করবে না। এই দুটো টিনের বাসা টেস্ট করে নিও, এবং যদি না পারো দেখো যে পারছো আমাকে জিজ্ঞেস করবে। আর ফিশারের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে যে স্যাটিসফাই করছে, অর্থাৎ ভ্যালুর সমান চলে আসবে। এবং যদি এইটার ক্ষেত্রেও রিয়েল ডাটার পরে রিকোয়ারমেন্ট দেওয়া হয়, তো রিয়েল ডাটা দিয়ে টেস্ট করতে হয়, তখন আর ফর্মুলা দিয়ে টেস্ট করলে হবে না। এই ছিল আমাদের ফ্যাক্টরি বাসের টেস্টের অংশটুকু। দেখি নেক্সট ক্লাসে একটা আবার এটা আলাপ করতে পারি আমরা এইটুকু অংশটুকু। যেহেতু আমি 10 মিনিট বলেছিলাম, বেশি নিয়েছি একটু, 3-4 মিনিট শেষ করে দিচ্ছি। তোমার টেনশন করছি আগামীকাল। বলো স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার সিলেবাস শেষে কি আমাদের একটা রিভিউ ক্লাস দিবে? কোন চ্যাপ্টারের জন্য? স্যার এই চ্যাপ্টার বুঝি নাই, কোন চ্যাপ্টারের জন্য রিভিউ ক্লাস? নেওয়া যাবে, বলতে হবে যে এই চ্যাপ্টারটার জন্য। তাহলে কিভাবে বুঝবো রিভিউ ক্লাস? চ্যাপ্টার তো অনেকগুলো করিয়েছি। স্যার সবার সাথে কথা বলে পরে সব চ্যাপ্টার মিলে আমি বুঝতে পারছি না এখনো, ক্লিয়ারলি বলো, জোরে বলো। ফর্মুলাগুলো একটু আর্টিকুলেট মানে তাহলে তো। আমি এখনো বুঝতে পারিনি, জোরে বলতে হবে। মনে মনে বললে দেখো শোনা যাচ্ছে না। রিভিউ ক্লাস কোন বিষয়ের উপরে? স্যার চ্যাপ্টার 4 থেকে মানে অল্প অল্প করে যদি আপনি মানে ফর্মুলাগুলো একটু রিভিউ করে দিতেন তাহলে একটু সুবিধা হতো আর কি। আমার মনে হয় না চ্যাপ্টার 4 থেকে সবগুলো শেষ করতে পারবো আমি একদিনে রিভিউ করার। স্যার সবার যেটা বেশি প্রবলেম ওই চ্যাপ্টার গুলি। সেটা তো বলছি সবার এখন তুমি যে আমি বললাম প্রবলেম তোমার প্রবাবিলিটিতে, আমি বললাম, একজন বললাম প্রবলেম কোরিলেশন রিগ্রেশনে, একজন বললো প্রবলেম ইন্ডেক্স নাম্বারে, একজন বললো প্রবলেম এসপিসিতে, একজন সামনে যেটা আসছে ওটা। তাহলে আমি কোনটা রিভিউ করবো? আমি এই জন্য বলছি আমি করতে পারি, একটা ক্লাস দিতে হবে তোমাদেরকে, ওই এক ক্লাস যে কটা সম্ভব ওই কটাই করা হবে, বেশি বেশি করা যাবে না। এখানে দুটো কেন আসবে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। ওই এক ক্লাস যে করে আসবে সে করে করা, বেশি করা যাবে না। এর চেয়ে বেশি কারণ প্রত্যেকটা চ্যাপ্টার রিভিউ করা মানে হচ্ছে আবার কোর্সটা আবার নেওয়া, তাই তো? তখন যদি এখন আর সেটা সময় না আমার হাতে নেই, ফলে আমি একটা ক্লাস দিতে পারি যে কার কোথায় কি সমস্যা সেটা বলার জন্য। ওইটুকু এক পিরিয়ডের মধ্যে হলে হলো, আর তা না হলে কি করার আছে। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে আমরা Thank you, sir. আগামী ক্লাসে অর্থাৎ বুধবার ইনশাল্লাহ, তোমাদের বুধবার কি ক্লাস আছে তোমাদের? সিয়ার আছো এখানে? সিয়ার কাছে ক্লাসে দেখলাম না, ঘটনা কি? সিয়ার কি অসুস্থ নাকি? স্যার বুধবারও প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তো সকালবেলা ওর আমার তো ক্লাস আছে বুধবারে অলরেডি 1:30 থেকে মনে হয়, তাই না? বুধবারে হ্যাঁ 1:30 থেকে ক্লাস আছে। আমি বলছিলাম যদি আগে ফ্রি পাওয়া যায় আমি ক্লাস নিতে পারবো, আগে এটা বলছিলাম। যদি ফ্রি না থাকে তাহলে কিভাবে নেব? 1:30 থেকে নেব। আমি তো আর একজনের টাইম নিতে পারবো না। তোমাদের প্রেজেন্টেশন শুরু হবে কাল কটা থেকে? 10টা থেকে? 9টা থেকে স্যার। 9টা থেকে। কেন তোমার জন্য ক্লাস করে 9টা থেকে? কাল তো ক্লাস ছিল না। কাল তো ক্লাস ছিল না, কাল স্পেশাল ক্লাস দিয়েছো তোমরা। আর বুধবারে প্রেজেন্টেশন কটা থেকে? কটা থেকে? 9টা থেকে না সেদিন 10টা থেকে? স্যার ওই দিন 9টা থেকে, ওই দিন আইটি ক্লাস আছে আবার। প্রথম কি ক্লাস? প্রেজেন্টেশনের পরে আবার আইটি ক্লাস আছে। ও আইটি ক্লাস, আইটিবি, আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশ। তারপরে হচ্ছে যে আমার ক্লাস শুরু হবে, বুঝতে পেরেছি। 11টা 12টা 1টা, ঠিক আছে, সমস্যা নাই। আমি বুধবারে 1:30টার সময় ক্লাস শুরু করে দিলে লাস্ট যে চ্যাপ্টারটা আছে এখান থেকে একটু অল্প বলতে হবে হয়তো, বা ফ্যাক্টরি ভার্সাল টেস্টের ফিশারেরটা দেখাতে হবে। যদি প্যাশে করে ফেলেছি করেছি, প্যাশেটা একই রকম হবে, খুব ডিফিকাল্ট হবে না, তোমরা করতে পারবে। চেঞ্জ করে ফেলো বিষয়টাকে।
কোয়ান্টিটি ইন্ডেক্স করবে, প্রাইস ইন্ডেক্স বের করে নট ইকুয়াল টু আসবে, এটা ভ্যালুর সমান আসবে না। শুধু ফিশার ক্ষেত্রেও করা সম্ভব, এটা কোনো কঠিন কোনো বিষয় না, সবগুলি বইতে আছে। আমি আগে বলেছি আমি এই চ্যাপ্টারের জন্য ইউজ করেছি দুটো বই, যেহেতু আমাদের বই সব সিলেবাস কভার করছে না, আমাদের কোনো বই সিলেবাস কভার করছে না সিলেবাসের, ফলে আমি ইউজ করেছি দুটো বই। একটা হচ্ছে লিখে দেওয়া আছে, দেখো, স্ট্যাটিস্টিক্স ফর ম্যানেজমেন্ট, লেভিন রুবিন, আর ইউজ করেছি এসপি গুপ্তা স্ট্যাটিস্টিক্যাল মেথড। তুমি যদি ইউজ করো লিন্কস ইউজ করো তাও ইউজ করতে পারবে, সেটা লেভিন রুবিনের রিপ্লেসমেন্ট হবে, বাট এসপি গুপ্তা ইউজ করতেই হবে তোমাকে চেইন ইন্ডেক্স, বেস শিফটিং, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এগুলোকে দেখার জন্য। স্যার